আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তোমাদের সামনে আরেকটি নতুন একটা ভিডিওতে চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমরা এই জায়গায় দেখি যে দেখতেই পাচ্ছ যে ফিজিক্স মানে পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়ের প্লাস টপিকটা নিয়ে আজকে আলোচনা করবো। প্লাস নিয়ে সম্পূর্ণ আলোচনা হবে না, হয়তো একটা নতুবা আজকে আরো একটা পার্ট অথবা তারপর আরো একটা পার্ট হতে পারে, সেটা লিখে রাখছি আমি পার্ট 1। ঠিক আছে? তো আজকে প্লাসের আহ ৬টা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করবো। তো ৬টা বিষয়ের মধ্যে আজকে প্রথম বিষয়টা কি, তো সেটা জানার আগে আগে একটু দেখি, অবজার্ভ করি আসলে যে আসলে প্রাস জিনিসটা কি। তার আগে একটু চিত্র দিয়ে আমরা বোঝার চেষ্টা করি আসলে প্রাস মানেটা কি। ঠিক আছে? তো মনে করো যে এই জায়গায় এটা একটা ভূমি, এই জায়গায় যদি আমি একটু দেখি, এটা একটা ভূমি। ঠিক আছে? এটা একটা ভূমি। তো এই ভূমি, এই জায়গায় একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে ধরে নিই, এই ব্যক্তিকে দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি। তো ওই ব্যক্তিটা কি করছে, একটা বল, মানে একটা বল নিয়ে সে এইভাবে ধরে একদম এইভাবে ছুঁড়ে মারছে, মানে একদম একটা সোজা উপরের দিকে ছুঁড়ে মারছে। ঠিক আছে না? যদি সে ছুঁড়ে মারে থাকে, মনে হয় এভাবে ছুঁড়ে মারছে, ছুঁড়ে মারে, এবার ছুঁড়ে মারলো, তখন সে এভাবে এভাবে গিয়ে 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 একসময় তো অবশ্যই বলটা পড়বে মাটিতে। এই যে পড়ে গেল, পড়লো নাকি, এই পর্যন্ত বুঝলাম যে একটা মানুষ, একটা লোক যে বল বা যে কোনো একটা অস্ত্র, মানে যে কোনো ঢিল, যে কোনো কিছু ধরে এভাবে উপরে দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরে অবশ্যই কোনো না কোনো জায়গায় পড়বে। তো এইখানে এর মধ্যে এই যেখানে বস্তুটি নিক্ষেপ করা হয়ে, যেখানে বস্তুটি লোকটা নিক্ষেপ করলো এবং যে জায়গায় পড়লো, এই যে সম্পূর্ণটা যে গেছে না, এই সম্পূর্ণ পথে যে গতিটা, এই সম্পূর্ণ যেই জায়গায় পড়লো আর যেখান থেকে পড়লো, এই যে গোলটা যদি গণনা করা হয়, যে গোলটা, তাহলে এটা গোলটাকে বলা হয় প্রাস। মানে কি, তার দূরত্বটা, মানে যতদূর গেল বক্রপথে। আর এই জায়গায় প্রশ্ন আরো একটা, যে প্রক্ষিপ্ত বস্তু আসলে লেখা থাকে যে আসলে এই জায়গায়, যে এখানে এই জায়গার মধ্যে এখন একটা কথা আছে যে প্রক্ষিপ্ত বস্তু, প্রক্ষিপ্ত বস্তু। আসলে প্রক্ষিপ্ত বস্তুটা কি? এই যে বস্তুটা যেখান থেকে নিক্ষেপ করলাম, এই জায়গায় গেল, এইভাবে গেল, এইভাবে গেল, এইভাবে গেল, এই যে পড়লো এই জায়গায়, এই যে এই জায়গায় পড়লো, এই যে বস্তুটা যে বক্র পথে গেল, না এই সোজা পথে গেল, না এই পথে গেল? অবশ্যই এই পথে গেল, এই পথে গেল। যদি এই পথে যে থাকে, তাহলে এটা অবশ্যই বক্রপথ। বেকাপথ না, বেকাপথকে বক্রপথ বলে। যেহেতু বক্রপথ বলে, এই বক্রপথে মানে এক কথায় প্রকৃত বস্তু কোনটা হবে, শর্ত হবে যে বক্রপথে চলবে, বক্রপথে চলবে, বক্রপথে চলবে। তার মানে এটা কি বক্রপথে চলে নাই? এভাবে যে আমরা নিক্ষেপ করলাম, ও সোজা তো যায় নাই, এবার নিক্ষেপ করে 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 একদম কোনো না কোনো জায়গায় পড়ছে। এই যে বেকা হয়ে 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 একদম পরে উপরে উঠলো, তারপর আবার নিচে পড়লো। তার মানে অবশ্যই সেটা হচ্ছে বক্রপথ। তার মানে এই জায়গায় আমাদের প্রকৃত বস্তু শুধু মুখস্থ করি, সেটা কিন্তু আসলে আমাদের উচিত না, কারণ এটা মুখস্থ না, এটা আসলে বোঝার বিষয়। তাই তোমাদেরকে আমি এটা মানে ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে? তো এই জায়গায় কি, এই জায়গায় এই জায়গায় দেখি যে মনে হয় বস্তুটা এই জায়গায় নিক্ষেপ করা হইলো, কিন্তু এখানে দেখি যে এখানে কোন বেগে নিক্ষেপ করা হলো, ইউ আদিবেগ নিয়ে কিন্তু নিক্ষেপ করা হয়েছে। নিক্ষেপ করা হইলো, গেল 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 গেল, এটা নিক্ষেপ করা হলো। ঠিক আছে? গেল গেল গেল, এই জায়গায় ধরি যে কোনো একটা বিন্দুতে, শেষ বিন্দু যে কোনো একটা বিন্দুতে, এই জায়গা হতে পারে, এই জায়গায় আমি এই জায়গায় ধরে নিলাম আমার শর্ত অনুযায়ী, মানে আমার পছন্দ নেই, আমার পছন্দ অনুযায়ী আমি শেষ বেগ ধরে নিলাম। আচ্ছা, তো এই জায়গায় দেখি, এই জায়গায় এটা একটা এক্স অক্ষ না, এটা যদি আমি বিবেচনা করি, যে এইটা একটা এক্স অক্ষ, আর এটা একটা ওয়াই অক্ষ। কি না? এটা একটা এক্স অক্ষ আর এটা একটা ওয়াই অক্ষ, না? যেটা ভূমির সমতল ভাবে যেটা চলে, এটা কিন্তু এক্স অক্ষ আমরা ধরি, আর যেটাকে আমরা উল্লম্ব ভাবে ধরি, এটা কিন্তু ওয়াই অক্ষ ধরি, না? ধরি। যদি এই জায়গায় ধরে থাকি, এখন আমরা আসলে কি শিখবো? আমরা তো শিখলাম যে প্রাস কি এবং ইউ আদি বেগ নিয়ে প্রথমে নিক্ষেপ করা হয়েছে, কোন এক জায়গায় আমি শেষ বেগ ধরে নিয়েছি, এরকম বুঝলাম। ঠিক আছে? তারপরে আমরা দেখবো, প্রশ্ন হচ্ছে আমরা আসলে কি শিখবো এখান থেকে। ফার্স্ট কোশ্চেন, এক্স অক্ষ বরাবর তার বেগ কত, মানে বেগের প্রকৃতি কিরূপ, বেগ আসলে কিরকম। এক্স অক্ষ বরাবর তার, এক্স অক্ষ বরাবর আসলে বেগ কিরূপ, আর ওয়াই অক্ষ বরাবর আসলে বেগ কিরূপ।
এটাই হচ্ছে 1 নাম্বার। এটাই কি 1 নাম্বার। দেখি x অক্ষ বরাবর তার বেগ কিরূপ অথবা y অক্ষ বরাবর। তো তার আগে ঠিক আছে এটি। তো এই জায়গায় যদি x অক্ষ বরাবর বেগটা দেখি, x অক্ষ বরাবর আসলে একটু দেখি তো বস্তুটাই যে এইখান থেকে নিক্ষেপ করা হয়েছে ইউয়া দিকে, কোথায়? উপরের দিকে। কি করা হয়েছে? বল প্রয়োগ করা হয়েছে উপরের দিকে, ঠিক বল প্রয়োগ করা হয়েছে F প্রয়োগ করা। নিচের দিকে কি বল প্রয়োগ করা হয়েছে? না। এখানে যদি আমি x অক্ষ, এখানে 1 নাম্বার লিখি, মানে 1 নাম্বার ইকুয়েশন আছে 1 নাম্বার x অক্ষ বরাবর বেগ কি? প্রশ্নটা এইটা হবে কি x অক্ষ বরাবর বেগ কি রূপ, এটাই তো আমার প্রশ্ন, তাই তো নাকি? আচ্ছা, তো এই প্রশ্ন অনুযায়ী দেখতে গেলে x অক্ষ বরাবর আসলে যদি আমরা উপরে বল প্রয়োগ করি, নিচে কিন্তু বল প্রয়োগ করিনি। বল প্রয়োগ করছি কি? যদি বল প্রয়োগ না করা যায় তাহলে অবশ্যই এই x অক্ষ বরাবর কি বেগ 0 না, f ইকুয়াল টু 0 না। x অক্ষ বরাবর অবশ্যই বল 0, মানে y অক্ষ বরাবর বলটা প্রয়োগ করা হয়েছে x অক্ষ বরাবর না, কারণ দেখি বলটা উপরেই ধাক্কা মারছি, x অক্ষ বরাবর না, y অক্ষ বরাবর ধাক্কা মারছি, তাহলে উপরে গেছে, এটা কিন্তু মনে রাখো, ঠিক আছে? অত কিছু বোঝার দরকার নেই, y অক্ষ বরাবর ধাক্কা মারছি, x অক্ষ বরাবর ধাক্কা মারিনি, তাই f ইকুয়াল টু 0। যদি f ইকুয়াল টু 0 হয়, তাহলে একটা সমীকরণ জানি কিনা, আমরা একটা সমীকরণ জানি কিনা, এইটা জানি f ইকুয়াল টু ma। আমরা কি এই সমীকরণটা জানি? অবশ্যই তো জানি, এটা আমরা ক্লাস 9 10 পড়ে আসি, ঠিক আছে না? f ইকুয়াল টু ma মানে ত্বরণ যদি ঘটে এবং বস্তুটা যদি হয় তাহলে তার অবশ্যই বল ঘটে। কি যে সেই জায়গায় কিন্তু এর মান 0 আমরা দেখতেই পাইলাম, কারণ y অক্ষ বরাবর বলটা প্রয়োগ করা হয়েছে x অক্ষ বরাবর নাই। যদি f ইকুয়াল টু 0 হয় তাহলে কি এই দুটার মান থাকবে? f এর মানই 0, তাহলে এই দুটার কি মান থাকবে? এই দুটার কিন্তু মান থাকবে, ঠিক আছে? তাহলে m এরও মান নাই, a এরও মান নাই, যেহেতু এর মান 0, ঠিক আছে? যদি এইটা হয়ে থাকে তাহলে মনে করি এর মান যদি 0 হয়ে থাকে, a ইকুয়ালটা আমরা কি জানি? এইখানে a ইকুয়াল টু আমরা জানি v মাইনাস u ডিভাইডেড বাই t। এই জায়গায় যদি f এর মান যদি 0 হয়, m এর মানও যদি 0 হয় আর a এর মানও যদি 0 হয়, তাহলে এখানে a এর মান অবশ্যই 0 হয়েছে। এখন এই জায়গায় v কি থাকবে? v u t থাকবে না, সেহেতু এই জায়গায় কি হয়ে থাকবে? এই জায়গায় v আর u অবশ্যই সমান হবে, v আর u অবশ্যই কিন্তু সমান, মনে রাখি। অত কিছু বোঝার দরকার নেই আমার, অত কিছু বোঝার দরকার নেই ভাই। আমরা y অক্ষ বরাবর বল প্রয়োগ করছি, y অক্ষ বরাবর বল প্রয়োগ করছি, কিন্তু x অক্ষ বরাবর কোনো বল প্রয়োগ করা হয়নি, তাই f ইকুয়াল টু 0। 0 হওয়ার পর এই জায়গায় f ইকুয়াল টু 0 হয়, এখানে একটা সমীকরণ আছে m আর a, এখানে একটা ভিচিমিচি হয়েছে, এখানে m আর a আছে, তো এখানে m ও ইকুয়াল টু 0, a ও ইকুয়াল টু 0, তো a ও নাই m ও নাই। কিন্তু যদি বলটা কোনো বস্তু চলমান অবস্থায় থাকে, যদি সেখানে ত্বরণ না থাকে, তাহলে আমরা কি জানি? ত্বরণ না থাকলে সমবেগ, কিন্তু ত্বরণ থাকলে বেগের পরিবর্তন ঘটে, কারণ বেগের পরিবর্তন মানে হারই হচ্ছে ত্বরণ, তাই না? এটুকু মনে রাখি, এক নম্বর ফার্স্ট স্টেপ, ঠিক আছে না? ফার্স্ট স্টেপ একটু ঘুষি নিচে হয়ে গেছে, আর একটু ভালো করে রিপাবলিক করে দিই, যে সেটাই হচ্ছে যেহেতু y অক্ষ বরাবর বল প্রয়োগ করেছে x অক্ষ বরাবর নয়, সেহেতু এই জায়গায় f ইকুয়াল টু 0 হবে। কেন 0 হবে? কারণ এই জায়গায় আমরা সমীকরণটা জানি যে f ইকুয়াল টু ma, এইটা যদি হয় f ইকুয়াল টু 0 তাহলে m ইকুয়াল টু 0, a ইকুয়াল টু 0, যেহেতু 0 হয়েছে কোনো মান নাই, তো f ইকুয়াল টু 0, m ইকুয়াল টু 0, a ইকুয়াল টু 0 শেষ। যদি a ইকুয়াল টু 0 হয় তাহলে অবশ্যই, যদি বলটা চলমান কিন্তু অবস্থায় আছে, x অক্ষ বরাবর চলমান অবস্থায় না, চলমান অবস্থায় থাকে, তাহলে অবশ্যই সেটা সমবেগ হবে। কি হবে? সমবেগ। তাহলে বুঝতেই পারতেছি যে কি বলটা তাহলে x অক্ষ বরাবর সমবেগ অবস্থায় যাচ্ছে, x অক্ষ বরাবর বলটা কি যাচ্ছে? সমবেগ অবস্থায় যাচ্ছে। আচ্ছা, বুঝলাম। যদি সমবেগ অবস্থায় যায়, দেখুন দেখি তো, এই যে কি ইউ আদি বেগে নিক্ষেপ করা হয়েছিল, এখন ইউ কে, এই বলটাকে কি দুই ভাগে বিভাজন করা যায় না? উপাংশ আকারে কি দুই ভাগে বিভাজন করা যায় না?
যদি দুইভাবে বিভাজন করি তাহলে এটা ইউ cos থিটা হবে আর এটা হচ্ছে ইউ sin থিটা হবে। এইরকম এইটা হচ্ছে ইউ sin থিটা আর এটা হচ্ছে ইউ cos থিটা। কি করলাম আমরা? এটা ছিল ইউ আদি ব্যাগ আর এটাকে আমরা দুই বিভাজন দেখি এই জায়গায় একটু বড় করে। এটা তো ইউ, এটা তো ইউ না, এটা ইউ, এটা হচ্ছে ইউ, এটাকে আমরা দুই বিভাজন করছি ইউ cos থিটা আর একটা হচ্ছে ইউ sin থিটা। এটা কি হালকা না, এটা কিন্তু ভেক্টর অধ্যায়ে আমরা পড়ে আসছি। তো এই জায়গায় আমি থিটা ধরছি এই জায়গায়, তাই এটা কিন্তু ইউ cos থিটা। ইউ cos থিটা উপরে হয়তো যদি উপরে থিটা ধরতাম, নিজে থিটা যেদিকে থিটা সেদিকে ইউ cos থিটা শেষ। অত 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 বোঝার দরকার, ঠিক আছে? এই যে ধরলাম, এই যে এটাকে কিন্তু উপাংশ বিভাজন করে ফেলছি, এটাই কি হচ্ছে উপাংশে বিভাজন করে ফেলছি, ঠিক আছে? এখন এই যে শেষ বেগ যেটা ধরছিলাম এই যে কিন্তু উপাংশ বিভাজন করে এইভাবে এই যে x অক্ষ বরাবর একটা v cos থিটা হবে আর y অক্ষ বরাবর একটা v sin থিটা হবে। এই জায়গায় যদি আমি v করে দেই, মানে v cos থিটা যে v তার মানে এই জায়গায় ওই সেম, এটা হচ্ছে v এর মান, এটাকে দুই ভাগে দুই গুণ করে এটা হচ্ছে v cos থিটা আর এটা হচ্ছে v sin থিটা। এই জায়গায় থিটা, তাই থিটার সাথে হলে এটা v cos থিটা, কারণ যার সাথে থিটা তার সাথেই cos হবে, ঠিক আছে? এখন দেখতেছি এই ইউ কে মনে হয় একটু ভিজিবিজি হয়ে গেছে, আমি একটু আর ভালো করে তুলছি যেন তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। যেরকম এই জায়গায় একটু দেখি যে কি দেখি, এটা হচ্ছে ভূমি আর এই জায়গায় বস্তুটা যেভাবে গেল এটা হচ্ছে এই যে পথটা হচ্ছে বক্রপথ, সেই জন্য এটা প্রকৃত বস্তু যে বস্তুটা গেল। আর যেহেতু এটা সম্পূর্ণ পথের দূরত্ব যতটুকু গেল বেগাপথে সেটা হচ্ছে প্লাস, ঠিক আছে? এখন বলটা যেহেতু এই জায়গায় যেহেতু আদি বেগ দেওয়া হয়েছে, এখানে বল প্রয়োগ করা হয়েছে, তাই উপরে বল আছে কিন্তু নিচে এই এক অক্ষ বরাবর বল নেই, কারণ উপরে বল প্রয়োগ করা হয়েছে। তাহলে এই ইউটাকে এখন দুয়ে বিভাজন করি, ইউ cos থিটা আর এটা হচ্ছে ইউ sin থিটা। যদি তোমরা ভেক্টর অধ্যায় ভালো করে পড়ে থাকো তাহলে বুঝতে পারবে এটা উপস্থিত হয়ে যাবে কোন, ঠিক আছে? ওইটাতে আর গেলাম না। এই জায়গায় যদি আমি যে কোনো একটা স্থানে যে কোনো একটা জায়গায় আমি এখন এটাকে শেষ বেগ ধরলাম, এখন এটাকে আমি দুই ভাগে বিভাজন করলাম, একটা v cos থিটা আর একটা হচ্ছে v sin থিটা। এখানে কিন্তু cos থিটা এই x অক্ষ বরাবর cos থিটা, এই আমারও শেষ বেগের এখানে বিভাজন করার সময় x অক্ষ বরাবর cos থিটা দিয়ে নিয়েছি উপর বিভাজন করার সময়, কারণ এই জায়গায় যেমন থিটা ধরছে এই জায়গায় যেমন থিটা ধরছে, এটাকে কিন্তু কনফিউশন হয় না, ঠিক আছে? এক কথা বুঝলাম আমরা এতক্ষণ কি বুঝলাম, যে যেহেতু এক y অক্ষ বরাবর বল প্রয়োগ করা হয়েছে x অক্ষ বরাবর নয়, সেহেতু সেহেতু যদি তাহলে সেই যদি না থাকে তাহলে f করলে দিও, আর যদি m এ থাকে তাহলে m এ করলে যদি 0 হয়, f এর মান যদি m এ যদি বসে তাহলে এই জায়গায় কি m এর মান নাই, a এর মান নাই। যদি a এর মান না থাকে, যদি বলটা চলমান থাকে, এর মান যদি না থাকে, সে সমবেগ। এটা কি সমবেগ? আর সমবেগ হলে যে কোনো স্থানে এক অক্ষ বরাবর অবশ্যই প্রত্যেকটা মানে সমান। সমবেগ সমান না, এক স্থানে যে এই স্থানে যে বেগটা সমান, এই 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 স্থানে যদি এটা এ, এটা যদি বি ধরি আর এটা যদি সি ধরি, তাহলে তাহলে এটা যদি 5 হয়, এটাও 5 এটাও 5, কারণ এটা সমান হবে না, এটা কিন্তু হবে না, এটা কিন্তু অবশ্যই, ঠিক আছে? যদি সমবেগ হয়ে থাকে তাহলে একটু লিখে রাখি, তোমার রাখতে একটু বুঝে রাখো যে সমবেগ হবে, ব্যাস এতটুকু। কত কিছু বোঝাতে হবে না যে কতটুকু, যদি অতটুকু তোমার সমস্যা হয় তাহলে বুঝে রাখবা এক অক্ষ বরাবর সমবেগ শেষ, এতটুকু। কত বিশ্লেষণ করতে হবে না যে সমবেগ কেন হলো, আরে বুঝে রাখবে, ঠিক আছে? যে ওই অক্ষ বরাবর বল প্রয়োগ করেছে, এক অক্ষ বরাবর নয়, আর এক অক্ষ বরাবর না না বল প্রয়োগ হওয়ার কারণে F equal to m a, F equal to m a, F equal to m a, আবারও বলি F equal to m a, ঠিক আছে? কারণ এই F নাই, F equal to 0, তাহলে এও নাই এমন নেই। এই যে যদিও বলটা প্রয়োগ করা হয় যদি এ না থাকে তাহলে অবশ্যই সেটা সমবেগ শেষ, আর রিপিট করলাম না। কিন্তু তবুও না বুঝে থাকবে ইনশাআল্লাহ কমেন্ট বক্সে জানিও, আমরা ভালো করে বোঝানোর চেষ্টা করব। সব এটা দুইটা বিভাজন, একটা y অক্ষ বরাবর বিভাজন আর একটা x অক্ষ বরাবর বিভাজন, ঠিক আছে? তো x অক্ষ বরাবর তার ব্যাগটা কি হবে? অবশ্যই এটা উপাংশে বিভাজনকৃত ক্ষেত্রে ব্যাগ হবে vx আর এটা হবে vy। আর আর এই যে শেষ ব্যাগে যে আমরা যে দুইটা ভাগে যে মানে বিভাজন করে নিছি, x অক্ষ বরাবর তার ব্যাগটা কি হবে?
vx আর y অক্ষ বরাবর তার বেগটা কি vy। এখন যেহেতু সমবেগ, আমি এখন কি প্রশ্নটা কি ছিল আমার, এটা এতক্ষণ ধরে এত কিছু বুঝালাম এই কারণে যেন তোমাদের একটু বুঝতে সুবিধা যে কোথায় কোনটা ঘটলো। এখন আমার প্রশ্নটা কি, এক চক্র বেগ কিরূপ কি বের করলাম সমবেগ। গাণিতিক বিশ্লেষণটা দেখিনি, গাণিতিক বিশ্লেষণ প্রথমে দেখলাম এক চক্র বরাবর বেগ কিরূপ, অনেক কিছু কাটাকাটি করে এফ ইকুয়াল টু এম এ, এফ এর মান নাই তাই এম এর মান 0, এর মান 0 তাই সমবেগ। তার থেকে যে আমরা বের করলাম মানে তার উত্তর মানে তার সমীকরণটা বের করলাম। আর সমীকরণটা কি, সেকেন্ডলি তার সমীকরণটা হবে যেহেতু এইটার মানও সমান এইটার মানও সমান, সেহেতু ইউ cos থিটা ইউ ইকুয়াল টু ভি cos থিটা ইকুয়াল টু vx লেখা যায়। এই জায়গায় আরেকটু ভালো করে তোমাদের ক্লিয়ার হবে। এখানে ইউ cos থিটা ইকুয়াল টু কি লিখছিলাম vx, এইটা সমান এটা হয় না, সমান সমান ভি cos থিটা ইকুয়াল টু vx হয় না? অবশ্যই যদি এইটা হয়ে থাকে, তাহলে কি এইটা সমান এইটা অথবা এইটা সমান এইটা অথবা এইটা সমান এইটা লেখা যায় না? আমি যে কোনো একটা নিলাম, এইটা সমান vx ইকুয়াল টু ভি cos থিটা। আমি vx ইকুয়াল টু এইটাও লিখতে পারতাম, কেন লিখলাম? বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা, সেই সুবিধার্থে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়, ঠিক আছে না? তাহলে আমরা কি সমীকরণটা পাইলাম? vx ইকুয়াল টু ভি cos। তার মানে কি x অক্ষ বরাবর বেগ হবে সমবেগ, তার সমীকরণ হচ্ছে সমবেগের সমীকরণ হচ্ছে vx ইকুয়াল টু ভি cos থিটা। এটা ধরতে পারছি, এটা কি সমবেগ, তাহলে প্রত্যেকটা বিন্দুতে তার বেগ কি হবে সমান। তাই আমি দুইটা বিন্দু নিয়েছি, তাই এটাকে ইউ cos থিটা ইকুয়াল টু অবশ্যই ভি cos থিটা হয়, আবার ভি cos থিটা vx হয়, আবার vx হয়। যদি হয়ে থাকে তাহলে এই vx সমান কি ভি cos থিটা লেখা যায় না? এটা যদি লেখা যায় তাহলে এটাই হচ্ছে তার সমীকরণ, তার মানে এখন আমরা দেখলাম যে x অক্ষ বরাবর বেগের কি রূপ, যে সে সমবেগে যায় এবং vx ইকুয়াল টু ভি cos থিটা হয়। এবার নেক্সট x অক্ষের জায়গায় এবার y অক্ষের বেগটা দেখবো, ওর বেগ। এবার তাহলে কি হবে y অক্ষ। এখন দেখি, আমি ফোক দিয়ে বারবার বলছি y অক্ষ বরাবর বল প্রয়োগ করা হয়েছে, y অক্ষ বরাবর বল প্রয়োগ করা হয়েছে মানে বল প্রয়োগকৃত। যদি বল প্রয়োগ করা হয়, এই জায়গায় লিখে সমীকরণটাকে লিখছিলাম বল প্রয়োগ করা হয়েছে, তাহলে অবশ্যই ভরও আছে তার ত্বরণও আছে, কিন্তু এক অক্ষ বরাবর বল ছিল না, তাই তার ভরও শূন্য। ভর কিন্তু এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় কিন্তু ত্বরণ নাই, বল থাকবে, এটা মিস্টেক হয়ে যাবে, বল থাকবে মানে ভর থাকবে, বল মানে ত্বরণ ছিল না। কিন্তু এখন সে জায়গায় বল প্রয়োগ করা হয়েছে, এই জন্য তার ভর থাকা সত্ত্বেও কিন্তু তার ত্বরণ অবশ্যই আছে। তাহলে অবশ্যই ত্বরণ কি আছে লিখে ফেলি বোঝার সুবিধার্থে। ত্বরণ যদি বা ত্বরণ থাকে, ত্বরণে যদি এই জায়গায় বলের মানটা থাকে তাহলে অবশ্যই ত্বরণের ভরের মান থাকবে এবং ত্বরণের মান থাকবে। আর যদি ত্বরণ থাকে, তাহলে ত্বরণের সূত্র থেকে আমরা কি জানি, ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই সি, তাই না? তার মানে এখানে ত্বরণ থাকলে এই জায়গায় শেষ বেগ থাকতে হবে, আদি বেগ থাকতে হবে, সাথে সময় থাকতে হবে। কিন্তু এখানে আমার কি দরকার, বেগের মান দরকার। যদি বেগের মান লাগে আর কি, যদি বেগের মানটা আমি বের করতে চাই y অক্ষ বরাবর বেগের মান কি রূপ, তার মানে এই জায়গায় কি আছে, তার প্রশ্ন হবে বল প্রয়োগ, বল আছে, ত্বরণ আছে, বা তার সমীকরণটা নির্ণয় করবো, ঠিক আছে? সেই অনুসারে যেহেতু এই জায়গায় আমরা বেগের মানটা দরকার, তাহলে বেগকে আমরা বের করার চেষ্টা করি। আর গুণ আমরা তো জানি অবশ্যই, আর গুণ ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি
আর সেই জায়গা থেকে যদি ভি এর মানটা বের করি তাহলে ইউ প্লাস এটি আমরা আগে থেকেই জানি। এখন আমরা এই সমীকরণে এইটা অথবা এটা আমি এটা নিয়ে কাজ করছি, এটা নিয়েও কাজ করলে হয়, এটা নিয়ে কাজ করি। আসলে ভি এর মানটা কি, ভি এর মানটা কি, ইউ এর মান কি, এ এর মান কি, টি এর মান কি। এখানে ভি এর মান কি, আমরা কোন অক্ষ বরাবর বেগের মানটা বের করতেছি, কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর না, ওয়াই অক্ষ বরাবর। যদি ওয়াই অক্ষ বরাবর বের করে থাকি তাহলে বেগের মানটা কি হবে, ভি ওয়াই হবে ইকুয়ালস টু ভি ওয়াই, ওয়াই অক্ষ বরাবর আদি বেগ কত, ওয়াই অক্ষ বরাবর যেটা বিবেচনা করছি ইউ সাইন থিটা, তাহলে এটা হবে ইউ সাইন থিটা হবে। এখন এই জায়গায় দেখি এটা কি ত্বরণ, কি আদৌ এই ত্বরণ হবে, এটা কি এই ত্বরণ, কি এই ত্বরণ হবে না এই ত্বরণ হবে, এটা হচ্ছে কনফিউশন। বলটা কোথায় প্রয়োগ করা হয়েছে, কোথায়, উপরের দিকে, সোজা উপরের দিকে, উপরের দিকে, উপরের দিকে হলে উপর নিচ হলে কি, উপর নিচ হলে জি, সমতল হলে তাহলে অবশ্যই জি হবে। যেহেতু উপরের দিকে প্রয়োগ করা হয় তাহলে এটা কি জি এর বিপরীত দিকে না, নিচে প্লাস আর উপরে মাইনাস, নিচে প্লাস আর উপরে মাইনাস। যদি উপরে যদি মাইনাস হয়ে থাকে তাহলে অবশ্যই এটা মাইনাস জিটি হবে। আশা করি বুঝতে পেরেছি, যদি বুঝতে না পেরে থাকি তাহলে কমেন্ট বক্সে জানাবে, আমি ওই ছোট্ট একটা পার্ট নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তার মানে ওয়াই অক্ষ বরাবর বেগ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বেগ কি সুষম হবে, যেহেতু ত্বরণ আছে তাহলে সেই কি হবে, সুষম হবে। সুষম মানে বেগের পরিবর্তন হবে, বেগের পরিবর্তন হয়। আর এক্স অক্ষ বরাবর বেগের পরিবর্তন হয় না। একটু সংক্ষেপে একটু প্রশ্ন আলোচনা করার চেষ্টা করি, সংক্ষেপে প্রশ্ন করে আলোচনা করার একটু চেষ্টা করি যাতে আমরা বুঝতে পারি। যেরকম এক্স অক্ষ বরাবর বেগ যেটা বের করছি ওটা হচ্ছে সমবেগ। সেটা যেভাবে কাউন্ট আউট সূত্রে যদি বুঝতে পারো তাহলে অবশ্যই সমবেগটা কেন হবে, মুখস্থ করা লাগবে না, অটোমেটিক বুঝতে পারবে, একটু প্র্যাকটিস করে নিলে হয়ে যাবে, সমবেগ হবে। আর সমবেগ সেই সূত্রটা কি, সেটা হচ্ছে x ইকুয়াল টু cos থিটা, এভাবে বের করলাম, ঠিক আছে। এটা এখন যদি আর সঙ্গে দেখি যে y অক্ষ বরাবর বেগ কিরূপ হবে, বেগ হবে সুষম, সুষম, সুষম হবে, সুষম বেগ হবে। তার ক্ষেত্রে ভিওয়াই অক্ষ বরাবর বেগটা কি বের করছি, সেটা হচ্ছে ইউ সাইন থিটা মাইনাস জিটি বের করছি, এইটা ইউ সাইন থিটা মাইনাস জিটি। এই দুটো মুখস্থ না করলে ধরো আমি এটা টেকনিক দিয়ে এখন বের করলাম, এটা ইউ করতে সেকেন্ড, এখান থেকে একটা সমবেগ যেহেতু কি বলে জানো, এটা সমান হবে, সমান সমানের ক্ষেত্রে এটা বের করলাম, সমান হলে এটা সমান এটা, ওই জন্য এখানে এটা বসিয়ে দিচ্ছি। আর এই জায়গায় এটা কি, যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটা মনে মনে কল্পনা করে নিলাম, এবং করে ইউ এর মান কি, ইউ সাইন থিটা বসিয়ে দিয়েছি। আর এটা কি উপর নিচ, তাহলে অবশ্যই উপরে যেহেতু তাই মাইনাস দিই, প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে, হয়ে যাবে। আমি তোমাদের মতো স্টুডেন্ট, আমি কিন্তু টিচার। তার মানে সার সংক্ষেপ, এটা কি সামার, এটা কিন্তু সংক্ষেপ, এটা কিন্তু সংক্ষেপ, আসলে কি শিখলাম, সংক্ষিপ্ত, ঠিক আছে। তার মানে দুইটা জিনিস, এটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ। এবার শিখবো প্রতিবিন্দুতে উপাংশ বিভাজনকৃত মড ব্যাগ। দেখি একটু মড ব্যাগ, প্রতিবিন্দুতে মড ব্যাগ, লিখি 3 নাম্বার। প্রতিবিন্দুতে মড ব্যাগ, এই বিন্দুতে মড ব্যাগ, এই বিন্দুতে মড ব্যাগ, আরো মড ব্যাগ, এই জায়গায় সবগুলোতে মড ব্যাগ, আসলে মড ব্যাগ। আচ্ছা এইটাকে যদি এটা দ্বারা করি তাহলে সেটাকে মানে আচ্ছা আমি এখন এটা দ্বারা না করে এটা দ্বারা তোমাদের সুবিধার জন্য পরে বুঝতে পারবো, এটা শুধু এটা দ্বারা যদি এটা দ্বারা করে থাকি তাহলে এটাকে একটু বড় করে, এরকম, এটা ছিল ভি, আর এটা হচ্ছে উপাংশ ভি cos থিটা, আর এটা হচ্ছে ভি sin থিটা। এই কারণে ভি cos থিটা এই জন্য থিটা হচ্ছে, ঠিক আছে। ওকে, এখন এই জায়গায় কি কার মান লাগবে আমার,
মড ব্যাগ মানে এই মড ব্যাগটা, এই টোটাল ব্যাগটা মানে নাকি? আচ্ছা, এই জায়গায় একটা জিনিস কল্পনা করি তো, যদি এটাকে নিতে যাই, এটাকে অতিভুজ ধরি, তো মানে এটাকে আমরা আছে কি ধরি, এটাকে মানে সমকোণী ত্রিভুজ ধরি, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ধরি। ধরলে এটার মান বের করতে গেলে এর হোল স্কয়ার লাগে, এর হোল স্কয়ার লাগে, আর টোটালটার রুট লাগে। এর হোল স্কয়ার আর এই হোল স্কয়ার করে যোগ করে দিলেই কিন্তু এর মানটা বের হয়ে যায়, যায় কিনা? কিন্তু এই জায়গায় এর মানটা আছে, কিন্তু বাট এর মানটা নেই, এর মানটা শূন্য। তাহলে কি এর মানটা বের করা যাবে? যাবে না। যাবে, লব্ধি সূত্র আছে, যেটা হচ্ছে আর ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ ইন্টু cos থিটা রুট। এটার মধ্যে বের করা যায় একটু ঝামেলা হবে, বাট আমি একটা অন্য ভিন্ন নিয়ম বের করার চেষ্টা করি। সেটা হচ্ছে, নামটা কি জানো? ভেক্টর শিফটিং। নামটা কি? ভেক্টর শিফটিং, শিফটিং এর মাধ্যমে। তাহলে ভেক্টর শিফটিং কি আমার মাথার মধ্যে বলতে পারে এটা? একটু চিন্তা করি, ভেক্টর শিফট মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। তার মানে দেখি যে এই জায়গায় কিন্তু ভূমিটা আছে, কিন্তু লম্ব নয়, লম্বের মানটা লাগবে। তো এইটাকে যদি রিপ্লেস করে দিতে গিয়ে নিয়ে যাবে শিফট করে বা রূপান্তর করে এতটুকু জায়গা এতটুকু, তাহলে ভি সে থিটা হবে। তার মানে ভি এর মানটা নির্ণয় করতে গেলে এর হোল স্কয়ার করে মার্জ, মানে এই যে এইভাবে করে। সেটা সমকোণী ত্রিভুজের সাথে কম্পেয়ার্স। এটা এর অতিভুজ থেকে নির্ণয় করে। অতিভুজ, এটা সঠিক টেকনিক। জানি না আমরা, তোমরা যে ভেক্টর অধ্যায়ে প্রথম বুঝছো, কিন্তু এটা একটা টেকনিক আছে, এই লব্ধি নিয়মটা প্রকাশ করে, এটা একটা সহজ টেকনিক। দুইটা বের করে, এই দুইটার হোল স্কয়ার করলে এটা বের হবে, এই হোল স্কয়ার করে রুট করে দিতে হবে, শুধু হোল স্কয়ার করে রুট করে দিতে হবে। দেখি একটু ট্রাই করে কি হয়। তাহলে এটা কি? ভি cos স্কয়ার থিটা ভি sin স্কয়ার থিটা স্কয়ার, এটা এরকম, মানে একটা লম্ব আর একটা হচ্ছে ভূমি, ঠিক আছে? এবার যদি এই দুটোকে যোগ করে দেই তাহলে কি আসে? এই জায়গাতে এরকম আসে না? দুটার উপর যেহেতু হোল স্কয়ার আছে, তাহলে এটার উপর হোল, ভি এর উপর হোল স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস ভি স্কয়ার sin স্কয়ার। এটা তো আর বলতে হবে না, বলতে হবে। এখন এখান থেকে ভি স্কয়ার কমন যায়, ভি স্কয়ার কমন নিলাম, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এখন এখান থেকে ভি স্কয়ার ইন্টু 1 হয়। কিভাবে 1 হয়? কারণ এই জায়গায় হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, যেটা হচ্ছে ক্লাস 9 10 অথবা এসএসসি তে আমরা হচ্ছে এইটা এই সমীকরণটা আমি ত্রিকোণমিতি অধ্যায় থেকে কালেক্ট করছি। এখান থেকে, সেখান থেকে কি আসলো? যে সেখান থেকে আসলো ভি স্কয়ার। তার মানে মূল যে ব্যাগটা, ওই ব্যাগের হোল স্কয়ার ইকুয়াল টু এই দুটো হোল স্কয়ারের যোগফল। তার মানে অতএব কি লেখা যায়? ভি স্কয়ার ইকুয়াল টু ভি ভি cos থিটা স্কয়ার প্লাস ভি sin থিটা। এটা প্রমাণ করলাম, এটা মনে রাখার দরকার নেই। যদি মত করতে ঝামেলা হয় তাহলে তোমরা এটা মনে রাখতে পারো। তাহলে ভি cos থিটা ইকুয়াল টু ভি এক্স। তার মানে অবশ্যই এই জায়গায় কি করে দিলাম? ভি এক্স করে দিলাম হোল স্কয়ার প্লাস আর ভি sin থিটা ইকুয়াল টু ভি ওয়াই, এই যে ভি ওয়াই। তার মানে এটাই হচ্ছে মোট ব্যাগ, এটাই হচ্ছে প্রতি বিন্দুতে মোট ব্যাগ। প্রতি বিন্দুতে মোট ব্যাগের সময় এভাবে করা যায়। যেটা আর একটু মনিটাইজ করি, যে জায়গায় ভিটা রাখলাম, এটা স্কয়ারটা দিকে রুট করে দিলাম, তাহলে ভি এক্স স্কয়ার প্লাস ভি ওয়াই স্কয়ার, এই যে রুট, এটাই হচ্ছে এটা। প্রথমে কি শিখলাম? প্রথমে শিখলাম যে, প্রথমে যা শিখলাম, এক পক্ষ বরাবর বেগের ব্যাগটা কিরূপ আর সমীকরণটা কিরকম, ওয়াই অক্ষ বরাবর তার বেগ কিরূপ আর তার সমীকরণটা কিরকম শিখলাম। তারপর শিখলাম প্রত্যেকটা বিন্দুতে আসলে তার মোট ব্যাগটা কিরকম, মোট ব্যাগটা বের করলাম, যেটা হচ্ছে টেকনিশিয়ান দিয়ে প্র্যাকটিস করলে মনে থাকবে। এটা যেহেতু ফিজিক্স, বুঝতে পারছো যে কিরকম কোনখান থেকে কিভাবে বের করা যায় বুঝতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে আমার মতো, ঠিক আছে? ক্লোজ। 3 নাম্বার টপিক শেষ। উৎপন্ন কোণ কিরকম, এটা লাগবে। এখন এটা আবারও করার চেষ্টা করবো, সমস্যা নেই। এটাকে আবারও দেওয়ার চেষ্টা করবো।
3 নাম্বার কি প্রতিবিন্দু উৎপন্ন করে, এই যে থিটাটা ধরছিলাম যে ভি cos থিটা, এই থিটার মানটাকে নির্ণয় করতে হয়। তার মানে কি 4 নাম্বারটা কি যে কত ডিগ্রি উৎপন্ন হয়, কত ডিগ্রি কোণ উৎপন্ন, কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, কোণ উৎপন্ন তথা থিটার মান কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই বিন্দু হোক এই বিন্দু, এই বিন্দু মানে উপনিষদ কিন্তু এই থিটা। তো আবারও চিত্রটা কি এটা দ্বারা বোঝার চেষ্টা করি। এই যে এটা আর এই যে এটা উপরে এটা y অক্ষ বরাবর, এটা হচ্ছে x অক্ষ বরাবর, তাহলে এটা হচ্ছে v cos থিটা হবে, আর এটা হবে v sin থিটা, এই sin থিটা, আর এটা হবে v, এটা হচ্ছে এটা থিটা, এই থিটার মানটাই আমার দরকার। এটা থিটা মানটা নির্ণয় করতে চাই। দেখি তো এখানে যে টেন এর সূত্র ফেলাই, টেরা মানে একটা সূত্র জানি, টেন থিটা ইকুয়াল টু লম্বা y ভূমি, কোনটা টেরা লম্বা কোণ, যেরকম হচ্ছে হ্যাঁ টেরা লম্বা কোণ মানে টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, জানি না, অবশ্যই জানি, কিন্তু এই জায়গায় ভূমির মানটা দেওয়া আছে বাট লম্বর মানটা দেওয়া নেই, এইটা মানটা শূন্য। তাহলে কিভাবে বের করছিলাম, সেটা হচ্ছে ভেক্টর শিফটিং এর মাধ্যমে, আবার ওইটাই, এটা সহজ পদ্ধতি, লব্ধির সূত্রটা ব্যবহার করে করা যায়, বা এটা একটু খুব কঠিন। যদি এটাকে কি করি, এটাকে যদি রূপান্তর করে এদিকে নিয়ে আসি, তাহলে এটা সমান মান, এটা কিন্তু ভি সাইন থিটা হবে, তার মানে এই জায়গায় লম্বর মান জানা হয়ে গেল, ভূমির মান জানা হয়ে গেল। তাহলে টেন থিটা এগুলো কি লিখতে পারি, লিখতে পারি যে ভি সাইন থিটা ডিভাইডেড বাই ভি কস থিটা, লিখতে পারি, পারি। এখানে জায়গায় যে থিটা মানটা লাগবে, টেন এর মান লাগবে না, থিটার মান লাগবে, এটা উপরে শিফট করে দিতে হবে, গুণ আছে ভাগ করে দিতে হবে, টেন ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে না, এটা ভি দিয়ে কাটা, তাহলে এই জায়গায় সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা হবে, কস থিটা হবে। তাছাড়া আমি আরেকটা জিনিস দেখতে পারি, যে মনে রাখতে হবে ভি ভি যদি কাটা না দেই, যদি না কাটা দিই, তাহলে এই জায়গায় কি হবে, টেন ইনভার্স দিয়ে এই জায়গাতে কি হবে, যে ভি সাইন থিটার মান কি জানি, ভি সাইন থিটার মান জানি ভি ওয়াই, ভি ওয়াই, আর হচ্ছে ভি cos থিটার মান কি জানি, ভি cos থিটার মান হচ্ছে ভি এক্স, ভি এক্স, ভি এক্স, ঠিক আছে। তো এই জায়গায় যদি আমরা থিটার মানটা নির্ণয় করতে যাই, থিটার মানটা তার অবশ্যই কি পেলাম, এইটা সমান হচ্ছে এইটা অথবা এইটা, আমি এটা ইউজ করতে চাই, এটা বেশিরভাগ ইউজ করে এইটা দিয়ে দেবো শেষ, এইগুলো কি tan ইনভার্স ভি ওয়াই বাই ভি এক্স, মানে উপাংশগুলো আর কি ভাগ, এটাই হচ্ছে তার উত্তর, এটাই কি আর উত্তর, ঠিক আছে। তার মানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো সেটা আমরা জেনে ফেললাম, কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তাছাড়া মোট বেগ কত, দুটোই কিন্তু কার মাধ্যমে সম্ভব, ভেক্টর শিফটিং মাধ্যমে। একটা হচ্ছে পিথাগোরাস উপপাদ্য ব্যবহার করেছি, আর একটা হচ্ছে টেন থিটার সূত্র ব্যবহার করেছি, একটু বুঝলেই করতে পারবা। এবার আসতেছি পরের টপিকে, টপিকটা পরের টপিকটা আসলে কি, সেটা হচ্ছে সরণ। এটাকে নির্ণয় করতে হলে একটু সরণ তথা আর, এটা কিন্তু এই জায়গায় আর এর কথাই চিহ্নিত করে দেওয়া হয়েছে, আর দ্বারা প্রকাশ করা হয়, সম্ভবত আমরা অধিকাংশ দূরত্বের ক্ষেত্রে জানি যে সেখানে সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়, এখানে আর দ্বারা কেন, কোনটাকে এরকম করতে হলে একটু ঘিজিমিজি, যেহেতু চিত্রটা একটু ভালো করে আর্টিস্ট ভালো করে অঙ্কন করলে তো আমাদের বুঝতে সুবিধা হয়, ভালো করে অঙ্কন করলে কি হয়, তোমাদের বুঝতে সুবিধা হয়। যেরকম এটা আমরা জানি, বলছিলাম ভূমি, এটা যেটা, এটা যে প্রকৃত গতি বলতে, প্রকৃত এটা ওরা একটা পাশ, আর হচ্ছে ইউ দিবে ওয়াই করা হবে ইউ সাইন থিটা, আর ওয়াই এক্স করা হবে ইউ কোস থিটা, কি জন্য, যে থিটার জন্য, থিটা যেদিকে ভি করতে সেদিকে। আর যে কোনো একটা বিন্দু যদি আমরা ভি ধরি, তাহলে এটাকে যদি উপর বিভাজন করি, ভি কোস থিটা হবে, আর লম্ব বরাবর হবে ভি সাইন থিটা হবে, ঠিক আছে না। ওকে, এখানে কি করে সরণ কোনটা, এই যে বস্তুটা যে কোনো একটা জায়গা থেকে এই যেটা লম্ব হতে পারে, এই সরণ এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়েছে। আর এই যে আর এর মানটা, এটাকে আমাদের নিতে হবে,
তবে আজব এবং মজার একটা বিষয় যে কি এই দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে সুন্দর করে ভেক্টর শিফটিং এর দ্বারা নির্ণয় করে। তার মানে কয়টা বিষয় দেখলাম? বিষয় দেখলাম একটা, দুইটা, তিনটা বিষয়ে কিন্তু ভেক্টর শিফটিং দ্বারা নির্ণয় করা যায়। ভেক্টর শিফটিং দ্বারা কি যায় নির্ণয় করা যায়। তবে দেখি কিভাবে। এটা তো ভূমি না, এটা ভূমি, এটাকে লম্ব ধরা যায়। লম্বের মান জানা আছে না, ভূমির মান জানা আছে, উপস্থিত জানা আছে, ও লম্ব বরাবর। যেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের কথা বলেছিলাম, তখন যদি বুঝে থাকবো তাহলে আর এটা ব্যাখ্যা দিতে হবে না, নাহলে ভিডিওটা লম্বা হবে। চেষ্টা করবো এখানে বোঝানোর। তো এটা যদি লম্ব হয় তাহলে এটা যদি মান হয় তাহলে এটাকে এইদিকে ট্রান্সফার করে তাহলে অবশ্যই ইউ সাইন থিটা হবে। কি হবে? ইউ সাইন থিটা হবে, হবে না? তার মানে এর মান নির্ণয় করতে গেলে, আর এর মান নির্ণয় করতে গেলে অবশ্যই ইউ cos থিটা এর উপর যদি হোল স্কয়ার দিই প্লাস, আবার যদি ইউ দুঃখিত ঠিক আছে, ইউ সাইন থিটা এর উপর হোল স্কয়ার দিই, হয় না? কিন্তু এটা কিন্তু দূরত্ব কথা বলা হয়েছে, তাই এখানে বেগের কোনো খাওয়া নাই। কেন? দূরত্ব, এটা দূরত্ব না, এটা দূরত্ব না, প্রতিখানে দূরত্ব না, মিটার মিটার এরকম কি মিটার হবে না? মিটার বলে এরকম মিটার বাজে, এরকম মিটার বাজে, তাহলে এটা কি দূরত্ব না? দূরত্ব হবে, নট ভি, নট ভি দূরত্ব। দূরত্ব হলে এটা কি এর মান কি উপস্থিতা এর মান কি? অবশ্যই সেটা হবে px এর হোল স্কয়ার, জি হোল স্কয়ার প্লাস sin থিটা এর মান কি? এটা হচ্ছে vy, এটা হচ্ছে vx, তার মানে এটা হচ্ছে vy এর হোল স্কয়ার, তাই না? ঠিক আছে, এটা রুট করলে এটার মানটা বের হয়ে যায়। এখন vx এটা না এতটুকু দূরত্ব, আর vy আছে এতটুকু, এখানে কি vx আর vy এর মান জানা আছে? যদি মান না দেওয়া থাকে তাহলে অঙ্কের ভিতরে, অঙ্কের ভিতরে মান দেওয়া থাকবে, vx এর মান দেওয়া থাকবে, v এর মান দেওয়া থাকলে স্কয়ার স্কয়ার করে যোগ করে রুট করে দিলে কিন্তু আর মানটা বের হয়ে যায়। কিন্তু vx এর মান যদি দেওয়া না থাকে আর vy এর মান যদি না দেওয়া থাকে তাহলে কি হবে? এটা একটু দেখি। আচ্ছা, vx বরাবর কি লাগবে? দূরত্ব, দূরত্ব সূত্র আমার কি লাগবে? দূরত্বের সূত্র আসলে আমরা কি জানি? সূত্র অনুযায়ী এগুলোই জানি যে প্লাস 2s, এখানে এস আছে তাই এখানে অতিরিক্ত বার করা যায় টেকনিকে। তারপর হচ্ছে s equal to vt, এটা বের করা যাবে s equal to u plus v by 2 into t, আবার s equal to ut plus at, এগুলো জানা কি? এগুলো জানা কি নরমাল ডিফারেন্স এগুলো আসবে, যে এগুলো দ্বারা ইউজ করা যায়। কোনটা ইউজ করা হবে? চারটা সূত্র দিয়ে কি হবে? চারটা দিয়ে কি হবে না, একটা দিয়ে সমস্যা নেই। তো এই জায়গায় এক্স অক্ষ বরাবর আমরা কি জানতাম, কি জানছিলাম সত্যি, যে এক্স অক্ষ বরাবর কি টেকনিকে কি বুঝে শুনে বের করছি যে আসলে তার ব্যক্তির উপর সমান হবে কিনা, স্বাভাবিক। এক নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, সবার ক্ষেত্রে কোন সূত্র ইউজ? এই অতিক্রম দূরত্বের ক্ষেত্রে এটা ইউজ হয় না, না বলো? এটা যদি হয় তাহলে অবশ্যই সমস্যা কি? তাহলে এক্স অক্ষ, এক্স অক্ষ কি ধরে নেব যে এস ইকুয়াল টু ভিডি, এরকম। তাহলে এসটা কি? এই জায়গার ক্ষেত্রে এসটা হচ্ছে এভিএক্স, এই জায়গাটা হচ্ছে এস, এটা হচ্ছে ভিএক্স। ভিটা কি? ব্যাগটা কি? ব্যাগ 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 ব্যাগ, ব্যাগটা হচ্ছে ইউ করতে, এটা ব্যাগের মান কি? ইউ আছে না, ইউ কস এটা তিন জায়গায় ভিএক্স হবে না, কারণ এই জায়গায় এক্স অক্ষ, ডাইরেক্ট এক্স অক্ষ বলছে, অতিক্রম দূরত্ব, তাই জায়গায় এক্স শুধু ধরি, এক্স নয়। কেন ভিএক্স ধরলাম না? কারণ এই জায়গায় দূরত্বের কথা বলা হয়েছে, বেগের কথা। বেগ, তাই জায়গায় কি হবে? হবে না, কারণ বেগের কথা বলা হয়েছে। তার মানে এক্স অক্ষ বরাবর এক্স ইকুয়াল টু হবে ইউ cos থিটা, ঠিক। আর যদি আমরা ওয়াই অক্ষ বরাবর নির্ণয় করতে চাই, ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ তাহলে কি হয়ে যাবে? আমরা ওয়াই অক্ষ বরাবর কি জানি? বল প্রয়োগ করা হয়েছিল, তাই সেখানে ত্বরণ ঘটেছে। ত্বরণ ঘটলে অবশ্যই সেখানে বেগের পরিবর্তন ঘটেছে।
তাহলে এটা কি হয়ে গেছে? সুষম ব্যাগ, মানে ব্যাগের পরিবর্তন। তাহলে আমরা সেক্ষেত্রে আমরা কি ইউজ করতাম? সাধারণত এই সমীকরণ সময়ের ক্ষেত্রে সাধারণত এই সমীকরণটা ইউজ করে ফেলেছি, আর সুষম ব্যাগের ক্ষেত্রে এই সমীকরণটা ইউজ করে সাধারণত। লিখেন s equal to u t plus half at square, তাই তো? s এর মান কি? s এর মান কি ওই x এ হবে? হবে কি না? কেন? y অক্ষ বরাবর বের করতে, y অক্ষ বরাবর লতিক কেন দূরত্ব কত? y, তাই সেখানে হয়েছে y। তাহলে এখন আদি বের করো। আদি বেগ আসলে আমরা কি নির্ণয় করি? আদি বেগটা কি? আদি বেগটা হচ্ছে এইটা ইউ সাইন থিটা। ইউ কস থিটা হবে, কেন হবে? যেহেতু এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর কি ছিল? ইউ সাইন থিটা ছিল, কনফিউশন। এটা অবশ্যই ইউ সাইন থিটা টি। এখন এইটা কি প্লাস হবে না মাইনাস হবে? দেখি এটা কি এ না জি? বলেছিলাম তো এটা হলে এ আর এইটা হলে জি। তাহলে এইটা যেহেতু হবে তাহলে অবশ্যই যেহেতু সামনের চিহ্নটা কি হবে? যেহেতু উপরের দিকে সেহেতু মাইনাস, নিচের দিকে হলে প্লাস, উপরের দিকে হলে মাইনাস, তাহলে মাইনাস জি টি, তাই না? এটাই হচ্ছে উত্তর। তার মানে এই জায়গায় ওয়াই এর মানটা কি বার হলো? এইটা। এখন বলি তো ভাই এগুলো কি? এই দুটো আসলে কি কি নির্ণয় করেন? কেন ওয়াই আর এক্স কেন নিলেন? এই যে আর এর মানটা নির্ণয় করতে গেলে ভিএক্স হবে না, এক্স আর ওয়াই। এই যে কি, হ্যাঁ ভিএক্স, হ্যাঁ এটা ধরে নিই, মানে নাম এটা কি অনুসারে প্রকাশ অনুসারে, বাট এই যে ঘরের দূরত্ব ডিপেন্ড করে দূরত্ব। ঠিক আছে, এখানে এক্স আর ওয়াই অতটা ম্যাটার করে না, ভিএক্স এখানে ভিএক্স লিখবো না এক্স লিখবো না ভি ওয়াই লিখবো না ওয়াই লিখবো, সেটাই মানে এই জায়গায় যেন প্রকাশটা শুধু যেন প্রকাশ করার ক্ষেত্রে সহজ হয়, ওই জন্য ভি এক্স ছিল, এটা হচ্ছে ভি ওয়াই ছিল, তাই না? এখন যদি ভি এক্স এর মান না দেওয়া থাকে তার টেকনিকে আমরা এই দুটো সূত্র ইউজ করে করতে পারি, ওই জন্য এই দুটো সমীকরণ বের করা, ঠিক আছে না? তাই এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর, তাহলে আমরা কি কি শিখলাম? একটা হচ্ছে উপাংশ ব্যবহার, আরেকটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগের প্রকৃতি কি রূপ, ওয়াই অক্ষ বরাবর বেগের প্রকৃতি কি রূপ। তাছাড়াও প্রতি বিন্দুতে আসলে এই প্রতিটা বিন্দুতে আসলে যে তার বেগের, মনে করি যে বিভাজনকৃত বেগের যে মোট বেগটা কত হবে সেটা বের করলাম, এবং এর ডিগ্রি কোণটা কত সেটাও বের করলাম, এবং তার সরণ আর এখান থেকে এর যে সরণটা আর হবে সেটা কেমনে বের করতে সবগুলো বের করলাম, ঠিক আছে না? ওকে। তার মানে আমরা অনেক কিছুই ভালোভাবে শিখলাম, সেটা হচ্ছে প্রাসংখ্যা। এটা কি প্রাসংখ্যা? সবাইকে ধন্যবাদ আমার সকল পুরোটা ভিডিওটা দেখার জন্য। যদি বুঝতে পারো তাহলে আলহামদুলিল্লাহ, কমেন্ট বক্সে লিখে দিও যে আসলে কি ভালো করে বুঝতে পারছো, আর কোথায় কোনো সমস্যা থাকলে বলিও, ইনশাল্লাহ আমি ওইটুকু পার্ট নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো সকলকে আমি কিভাবে ধন্যবাদ জানাবো একটু দেখে নিই। আসলে ধন্যবাদ জানাবো তেমন কিছুই নেই, জাস্ট মজা যতটুকু দেওয়া যায় আহ সেটা কি দিতে পারি? শুধু এটাই বলার ক্ষমতা আছে, সামনে আরো পার্ট টু আসবে ইনশাল্লাহ। সবাই নজর রাখিও। আর আমি কিন্তু টিচার না, আমিও কিন্তু একজন স্টুডেন্ট। চেষ্টা করতেছি যে ভালোভাবে বোঝানো, যতটুকু আমার মধ্যে মেধা আছে যতটুকু সহজভাবে বোঝানো যায়, ঠিক আছে না? তো এই ছিল আর কি। তো সবাই ভালো থাকবে, আশা করি সামনে আরো ভিডিও দেখার জন্য আরো একটু নোটিফিকেশন বাটন অন করে রাখবে এবং নজর রাখার চেষ্টা করবে। ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।